আচ্ছা স্টুডেন্ট, শুরু হচ্ছে আজকে আমাদের নেক্সট ক্লাস। ঠিক আছে, তোমরা আগের ক্লাসে দেখেছো আমরা করেছি ভারত ও ভারতের বাইরে বৈপ্লবিক যে সংগঠন বা আন্দোলনগুলো সেগুলো নিয়ে ইম্পর্টেন্স কিছু পয়েন্টস তার সংক্ষিপ্ত বিবরণ পড়েছি। তো তোমরা সকলেই জানো আমরা কোথা থেকে আছি, স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার থেকে। আমাদের হেড ব্রাঞ্চ রয়েছে কোথায়? বালুরঘাটে। ঠিক আছে, এছাড়াও গঙ্গারামপুর, তপন, বুনিয়াদপুর, কালিয়াগঞ্জ, মালদাতেও কিন্তু আমাদের ব্রাঞ্চ আছে। পশ্চিমবঙ্গের যে সমস্ত এক্সামগুলোর প্রিপারেশন আমরা করিয়ে থাকি, এসএসসি জিডি বলো, এএনএম, জিএনএম, ডাব্লিউপি, কেপি, ফুড এসআই, পিএসসি, ক্লার্কশিপ, দীর্ঘ 8 বছর ধরে অসংখ্য ছাত্রছাত্রীর স্বপ্ন পূরণের একমাত্র সাথী হয়ে এসেছি আমরা। তোমরা আমাদের কোচিং সেন্টার জয়েন করলে কি কি ফেসিলিটিস পাচ্ছ দেখো। প্রত্যেকটা বিষয়ের ওপরে কিন্তু তোমাদের বিষয় ভিত্তিক শিক্ষক আছে। প্রত্যেকটা বিষয়ের উপরে বই, সম্পূর্ণ স্টাডি মেটেরিয়ালস, মক টেস্ট, নোটস, পিডিএফ আকারে কিন্তু আমরা দিয়ে থাকি। এছাড়াও সপ্তাহে যে কোনো এক্সামের জন্য কিন্তু 3 দিন করে ক্লাস হয়। ক্লাস ডিউরেশন থাকে 4 থেকে 4.5 ঘন্টা, এবং সপ্তাহে শেষে একদিন কিন্তু কি হচ্ছে, সম্পূর্ণ ওএমআর মানে ফুল লেন্থ মক টেস্ট, যেমন তোমরা এক্সামে দেবে সেই রকম করেই কিন্তু মক টেস্ট আমরা নিয়ে থাকি। ঠিক আছে, এছাড়াও যে অফলাইন ক্লাসটা আমাদের হচ্ছে কোচিং সেন্টারে, তার কিন্তু রেকর্ডেড ভার্সনও তোমরা পেয়ে যাবে। কারণ যদি পরে গিয়ে কোথাও কোনো ক্লাস বুঝতে তোমাদের সমস্যা হয়, সেক্ষেত্রে কিন্তু তোমরা ভিডিওটা ডাউনলোড করে দেখে নিতে পারবে। এছাড়াও যে সমস্ত এক্সাম জন্য আমাদের মাঠের প্রিপারেশন প্রয়োজন, তার জন্য কিন্তু মাঠের আমাদের ট্রেনার রয়েছে। এছাড়াও সন্ধেবেলার ক্লাস, ইভিনিং ক্লাস বা যেটাকে আমরা বলে থাকি ডাউট ক্লিয়ারিং ক্লাস। সারাদিনে তোমরা যে ক্লাসগুলো করছো সেই ক্লাসের জন্য তোমাদের যে যদি কোনো প্রবলেম বা ডাউট কিছু থেকে থাকে, সেটা যে কোনো সাবজেক্টে হোক না কেন, তার জন্য কিন্তু তোমরা ইভিনিংয়ে পেয়ে যাচ্ছ একজন আবাসিকের টিচার। ঠিক আছে, আচ্ছা এছাড়াও তোমরা স্মার্ট গ্যালাক্সি অ্যাপ, স্মার্ট গ্যালাক্সি ইউটিউব চ্যানেলের ফ্রি এবং পেইড ক্লাসও কিন্তু পেয়ে যাবে সম্পূর্ণ বিনামূল্যে। টেলিগ্রাম গ্রুপে প্রতিদিন বিষয়ের উপরে প্রশ্ন উত্তর আর মক টেস্ট দেওয়া হয়। এতে করে তোমরা নিজেদেরকে জাজ করতে পারবে যে তোমরা আপকামিং এক্সামগুলোর জন্য নিজেরা কতটা ঠিক প্রিপারেশন নিয়েছো। এছাড়াও কি আছে, ছেলে এবং মেয়েদের জন্য কিন্তু আলাদা আলাদা থাকছে আবাসিকের ব্যবস্থা, এবং এই আবাসিকের ব্যবস্থা শুধুমাত্র আমাদের বালুরঘাটের হেড ব্রাঞ্চে কিন্তু অ্যাভেলেবেল আছে। ঠিক আছে, এক্ষেত্রে ছেলেদের দেখো মানে ছেলে এবং মেয়ে দুই বেলারই তাদের খাওয়া দাওয়ার বন্দোবস্ত থাকছে। আর ছেলেদের ক্ষেত্রে লাগবে থাকা আর খাওয়া মিলে 2800 টাকা, আর মেয়েদের ক্ষেত্রে লাগবে 3500 টাকা। এছাড়াও অফলাইন কোর্সে ভর্তি হলে অনলাইন ক্লাসের কিন্তু সমস্ত সুবিধাই তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, সেক্ষেত্রে আমাদের 6 মাসের কোর্স ফিস 8,600 টাকা, 1 বছরের কোর্স ফিস 13,600, আর লাইফ টাইম প্যাকেজে যদি তোমরা আসো তার ফিস থাকছে 19,600 টাকা। এবার বলে রাখি, লাইফ টাইম প্যাকেজে যারা ভর্তি হচ্ছ তাদের ফিসটা 19,600 হলেও তারা যতদিন না কোনো এক্সাম ক্র্যাক করতে পারবে, বা যে এক্সামের প্রিপারেশন তুমি নিচ্ছ সেটা যতদিন না তুমি ক্র্যাক করছো, ততদিন কিন্তু তুমি আমাদের সেন্টারেই পড়াশোনা করতে পারবে, তুমি বা তোমরা। অনলাইন কোর্সের ক্ষেত্রে 6 মাসের ফিস মাত্র আর মাত্র 999 টাকা, 1 বছরের কোর্স ফিস 1500 টাকা। সেই ক্ষেত্রে তোমাদের অনলাইন লাইভ ক্লাস এবং সেই ক্লাসের রেকর্ডেড ভিডিও কিন্তু পেয়ে যাবে তোমরা। যে কোনো কোর্সের ক্ষেত্রে কমপক্ষে সপ্তাহে 3 দিন ক্লাস, আগেই বলেছি ক্লাস ডিউরেশন, ক্লাসের সময় থাকছে 4 থেকে 4.5 ঘন্টা। আমাদের অনলাইন ক্লাস কিন্তু সম্পূর্ণ টেলিগ্রামের মাধ্যমে নেওয়া হয়। অনলাইন অ্যাডমিশনের জন্য এই ইউপিআই আইডিতে তোমরা পেমেন্ট করবে, পেমেন্ট করে তোমরা স্ক্রিনশট দেবে, মানে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দেবে এই নাম্বারেই। আর তাতে করে কি হবে, তোমাদের কিন্তু গ্রুপ লিংক দিয়ে দেওয়া হচ্ছে। অনলাইন ক্লাসটা তোমাদের টেলিগ্রামে হচ্ছে। তোমরা যারা যারা অনলাইন ক্লাস করতে ইচ্ছুক তারা এই ইউপিআই আইডিতে পেমেন্ট করবে এবং তার স্ক্রিনশট দেবে স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে, তাতে করে তোমাদের গ্রুপ লিংক দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, খাতা কলম বাদে তোমাদের পড়াশোনার জন্য যাবতীয় আর যা যা লাগবে সবই কিন্তু আমাদের কোচিং সেন্টার থেকে দেওয়া হবে। দেখো, এছাড়াও থাকছে ফুললি এয়ার কন্ডিশন ক্লাসরুম, ফুললি ফ্রি ওয়াইফাই জোন। পশ্চিমবঙ্গে যে যে চাকরির পরীক্ষার প্রস্তুতি আমরা দিয়ে থাকি তার যে কোনো চাকরির প্রশ্নপত্রের কমপক্ষে 70% কমনের গ্যারান্টি কিন্তু আমরা দিই। ঠিক আছে, চলো দেখো আজকে ভারত ও ভারতের বাইরে সংগঠিত বিপ্লবী আন্দোলন বা বৈপ্লবিক আন্দোলন, তার সংক্ষিপ্ত বিবরণ আমরা পড়েছি, ইম্পর্টেন্ট পয়েন্টস আমরা পড়েছি আগের দিন। আজ কিন্তু আমরা দেখব এর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। ঠিক আছে, দেখো প্রথমে কি আছে দেখতে পাচ্ছ, গদর শব্দের অর্থ কি? প্রথম অপশনে কি দেখতে পাচ্ছ,
বিপ্লব, দ্বিতীয় অপশনে দেখতে পাচ্ছ স্বাধীনতা, তৃতীয় অপশনে দেখতে পাচ্ছ স্বরাজ, আর চতুর্থ অপশনে দেখতে পাচ্ছ মুক্তি। তাহলে এখানে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর কিন্তু হবে বিপ্লব। গদর শব্দের অর্থ কি না বিপ্লব। আগের দিন ক্লাস যারা করেছো বা যারা করোনি তারা প্রিভিয়াস ভিডিওটা দেখো, দেখবে এই ক্লাসটা করতে তোমাদের অনেক বেশি হেল্পফুল হবে আগের ক্লাসটা। দেখো 2 নাম্বার প্রশ্ন, আমেরিকায় গদর পার্টি প্রতিষ্ঠা করেন কে? আমেরিকায় গদর পার্টি প্রতিষ্ঠা করেন কে? অপশন নাম্বার এ তে কি দেখতে পাচ্ছ? তারকনাথ দত্ত। অপশন নাম্বার বি তে দেখতে পাচ্ছ রামচন্দ্র। সি তে আছে লালা হরদয়াল। ডি তে আছে কাজী ওয়েবদুল্লাহ। তাহলে সঠিক উত্তর আমাদের কি হয়ে যাচ্ছে? লালা হরদয়াল। ঠিক আছে, ইনি কি করছে? ইনি 1913 খ্রিস্টাব্দে, কত খ্রিস্টাব্দে? 1913 খ্রিস্টাব্দে আমেরিকার সান ফ্রান্সিসকো, খুব স্পেসিফাই করে বলা, সান ফ্রান্সিসকোতে এই গদর পার্টি প্রতিষ্ঠা করে। ঠিক আছে, লালা হরদয়াল 1913 খ্রিস্টাব্দে আমেরিকার সান ফ্রান্সিসকোতে গদর পার্টি প্রতিষ্ঠা করে। আর কি, এই যে গদর পার্টি বা গদর দল, এদের পত্রিকার নাম কি ছিল? এদের পত্রিকার নাম ছিল যুগান্তর। পত্রিকার নাম কি ছিল? যুগান্তর। ঠিক আছে, তো এই ছিল আমেরিকায় গদর পার্টি কে প্রতিষ্ঠা করে। দ্বিতীয় প্রশ্ন। চলো এবার আমরা তৃতীয় প্রশ্নের দিকে মুভ করি। 3rd নাম্বার কোশ্চেন বা কোশ্চেন নাম্বার 3 দেখো, অভিনব ভারত নামক গুপ্ত বিপ্লবী সভা, অভিনব ভারত নামক গুপ্ত বিপ্লবী সভা প্রতিষ্ঠিত হয়েছিল কবে বা প্রতিষ্ঠিত হয়েছিল কার দ্বারা? অপশন নাম্বার এ তে কি আছে? ক্ষুদিরাম বসু। অপশন নাম্বার বি তে আছে প্রফুল্ল চাকির দ্বারা। সি তে আছে ভিডি সাভারকার, আর ডি তে আছে ভগৎ সিং। অভিনব ভারত নামক গুপ্ত বিপ্লবী সভা প্রতিষ্ঠিত হয়েছিল কিন্তু ভিডি সাভারকারের দ্বারা। ঠিক আছে, আচ্ছা, আমরা আগের দিন পড়েছি সাভারকার ভ্রাতৃদ্বয়, গণেশ দামোদর সাভারকার এবং বিনায়ক দামোদর সাভারকার। গণেশ দামোদর সাভারকার এবং বিনায়ক দামোদর সাভারকার মানে ভিডি সাভারকার 1899, কত? 1899 সালে দুজনে মিলে মিত্র মেলা প্রতিষ্ঠা করে। কি প্রতিষ্ঠা করে? মিত্র মেলা। এই মিত্র মেলার উদ্দেশ্য কি ছিল? কেন মিত্র মেলা প্রতিষ্ঠা করা হয়? মিত্র মেলা প্রতিষ্ঠা করা হয় এই জন্যই কি যারা তরুণ আছে বা তরুণ বিপ্লবী, তাদের মধ্যে বিপ্লবীর মন্ত্র দেওয়া, মানে তারা যাতে বিপ্লব করতে পারে বা তাদের বিপ্লবের জন্য তারা যাতে এগিয়ে আসে এবং সামরিক প্রশিক্ষণ দেওয়ার জন্য কিন্তু এটা করা হয়। ঠিক আছে, এবং 1904 সালে 1899-তে তো গণেশ দামোদর সাভারকার এবং ভিডি সাভারকারের দ্বারা মিত্র মেলা প্রতিষ্ঠা হয়। 1904 সালে এই মিত্র মেলারই নতুন করে নামকরণ করেন ভিডি সাভারকার বা বিনায়ক দামোদর সাভারকার। সেই নতুন নামটা কি হয়? এই যে অভিনব ভারত। তাহলে যেটা মিত্র মেলা সেটাই কিন্তু অভিনব ভারত, তবে মিত্র মেলা ছিল আগে আর পরে হয় তার নাম অভিনব ভারত। কে করে? বিনায়ক দামোদর সাভারকার বা ভিডি সাভারকার, 1904 সাল। ঠিক আছে, চলো পরের প্রশ্ন দেখো। গদর দলের নেতা কে ছিলেন? গদর দলের নেতা কে ছিলেন? ভগৎ সিং, বিজি তিলক, লালা হরদয়াল, না ডি নাম্বার অপশনে আছে বিনায়ক দামোদর সাভারকার। সঠিক উত্তর অবশ্যই কে হয়ে যাবে? লালা হরদয়াল। কে হবে? লালা হরদয়াল। ঠিক আছে, তারপর দেখো, ঢাকা অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করে? কোশ্চেন নাম্বার 5, আজকের কোশ্চেন নাম্বার 5, ঢাকা অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করে? প্রফুল্ল চাকি,
এস এন সান্যাল, পুলিন দাস নাকি যতীন্দ্রনাথ মুখার্জি? তাহলে এটার সঠিক উত্তর কি হয়ে যাবে? পুলিন দাস বা পুলিন বিহারী দাস। ঠিক আছে। কত সাল এই ঢাকা অনুশীলন সমিতি কত সালে পুলিন বিহারী দাস প্রতিষ্ঠা করে? 1905 খ্রিস্টাব্দে। 1905 খ্রিস্টাব্দে পুলিন বিহারী দাস কিন্তু এটা প্রতিষ্ঠা করে। এই ঢাকা অনুশীলন সমিতিটা কিন্তু অনুশীলন সমিতিরই একটা অংশ। এই ঢাকা অনুশীলন সমিতিরই একটা অংশ। অনুশীলন সমিতির অংশ বলতে পারো বা শাখাও বলতে পারো। আচ্ছা, এই অনুশীলন সমিতিটা এস্টাবলিশ করে কে বা প্রতিষ্ঠা করে কে? এটা কিন্তু এস্টাবলিশ করে সতীশ চন্দ্র। ঠিক আছে। আচ্ছা, তাহলে পুলিন বিহারী দাস বা পুলিন দাস 1905 খ্রিস্টাব্দে কি করছে না, 1905 খ্রিস্টাব্দে কিন্তু তোমার ঢাকা অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করে। এই ঢাকা অনুশীলন সমিতি কিন্তু অনুশীলন সমিতিরই একটি শাখা। তবে অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেছিল সতীশচন্দ্র বসু। হ্যাঁ, অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা সতীশচন্দ্র বসু। আর পুলিন বিহারী দাস প্রতিষ্ঠা করে কি? ঢাকা অনুশীলন সমিতি। ঠিক আছে, চলো আজকের পরের প্রশ্ন দেখো। কোন সালে এবং কার নেতৃত্বে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠিত হয়? কত সালে, কোন সালে এবং কার নেতৃত্বে চট্টগ্রাম অস্ত্রাগার তোমার লুণ্ঠিত হয়? দেখো, এটার অপশনগুলো কি কি দেখতে পাচ্ছ? 1929 বটুকেশ্বর দত্ত, 1930 রামপ্রসাদ বিদায়, 1930 সূর্য সেন না 1929 শচীন্দ্রনাথ সান্যাল? এটা সঠিক উত্তর কি হয়ে যাবে? 1930 সূর্য সেন, মানে মাস্টারদা সূর্য সেনের কথা বলা হচ্ছে। আচ্ছা, তাহলে 1930 সাল আর সূর্য সেনের নেতৃত্ব। 1930 খ্রিস্টাব্দের 18ই এপ্রিল, 1930 খ্রিস্টাব্দের 1930 আর 18th এপ্রিল। ঠিক আছে। মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে ইন্ডিয়ান রিপাবলিকান আর্মির যে সদস্যরা ছিল তারা কিন্তু কি করে? এই চট্টগ্রামের অস্ত্রাগার লুণ্ঠন করে। আর এই কাজে যুক্ত ছিলেন কারা? কল্পনা দত্ত, অম্বিকা চক্রবর্তী, গণেশ ঘোষ, অনন্ত সিংহ প্রমুখরা। ঠিক আছে। তারপর কি হয়? 1933 সালের তোমার 2 ফেব্রুয়ারি সেখানে তোমার হচ্ছে সূর্য সেন কিন্তু ধৃত হয়, মানে ধরা পড়েন। আর 1934-এর 12ই জানুয়ারি বিচারে তার কিন্তু ফাঁসি হয়। কার ফাঁসি হয়? মাস্টারদা সূর্য সেনের। তাহলে এই ছিল আজকে আমাদের 6 কোশ্চেন। ঠিক আছে, যে 1930 সালের 18ই এপ্রিল মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে ইন্ডিয়ান রিপাবলিকান আর্মির সদস্যরা তোমার চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন করেন। এই কাজের সাথে যুক্ত ছিল কারা? অম্বিকা চক্রবর্তী, কল্পনা দত্ত, তারপর তোমার অনন্ত সিংহ আর গণেশ ঘোষ প্রমুখরা। আরো অনেকেই কিন্তু ছিল। 1933 সালের তোমার 2 ফেব্রুয়ারি কি হয় না, 2 ফেব্রুয়ারি কিন্তু ইনি ধরা পড়েন। আর 1934 সালের 12ই জানুয়ারি কিন্তু এই তোমার মাস্টারদা সূর্য সেন এনার কিন্তু ফাঁসি হয়। দেখো পরের প্রশ্নটা দেখো। 1907 সালে কার বলছে 1907 সালে স্যার কার্জন উইলিকে কে হত্যা করে? 1907 সালে স্যার কার্জন উইলিকে কে হত্যা করেন? বি.এন. দত্ত,
এম এল ধিংরা, স্বর্ণার অজিত সিং, এস সি চ্যাটার্জি। এটা সঠিক উত্তর কি হবে? এম এল ধিংরা মানে মদন লাল ধিংরা। তবে এটা 1907 নয়, এটা 1909 সাল হবে। ঠিক আছে, 1909 সাল। তাহলে দেখো 1909 সালে তোমার বিডি সাভারকর বা বিনায়ক দামোদর সাভারকরের পরিকল্পনা মতো মদনলাল ধিংরা কিন্তু লন্ডনে স্যার কার্জন উইলিকে হত্যা করেন। ঠিক আছে, কত সাল? 1909 সালের তোমার হচ্ছে 1 জুলাই। আর 1909 সালের আগস্ট মাসে বিচারে কিন্তু এই যে তোমার এম এল ধিংরা বা মদনলাল ধিংরার কিন্তু ফাঁসি হয়। মদনলাল ধিংরা এনার কি হয়? ফাঁসি হয়। ঠিক আছে, দেখো তারপরের প্রশ্ন দেখো, গদর পার্টি কবে এবং কোথায় প্রতিষ্ঠিত হয়? গদর পার্টি কবে এবং কোথায় প্রতিষ্ঠিত হয়? অপশন নাম্বার এতে কি দেখতে পাচ্ছ? আমেরিকা 1913, বিতে কি দেখতে পাচ্ছ? ইংল্যান্ড 1917, সিতে কি দেখতে পাচ্ছ? ডেনমার্ক 1921, ডিতে কি আছে? স্কটল্যান্ড 1925। তাহলে গদর পার্টি কবে কোথায় প্রতিষ্ঠিত হয়? অবশ্যই আমেরিকা 1913 এবং আমেরিকার কোথায়? সান ফ্রান্সিসকোতে। সান ফ্রান্সিসকোতে। কে প্রতিষ্ঠা করে? আমরা পড়লাম লালা হরদয়াল। ঠিক আছে, লালা হরদয়াল। আর এই গদর পার্টির তোমার পত্রিকাটার নাম কি ছিল? পত্রিকার নাম ছিল কিন্তু যুগান্তর। গদর পার্টির পত্রিকার নাম ছিল যুগান্তর। যুগান্তর। আচ্ছা স্টুডেন্ট, তোমরা কিন্তু আমাদের এই যে বইগুলো দেখতে পাচ্ছ, মানে এই যে নোটস গুলো দেখতে পাচ্ছ বা এই যে কোশ্চেন গুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু খুব সুন্দরভাবে আমাদের যে কোচিং সেন্টারের বইগুলো আছে, এই কলকাতা পুলিশ কনস্টেবল মানে কেপি কনস্টেবল, ডাব্লিউবিপির তোমার যে বই রয়েছে, তাছাড়াও এএনএম জিএনএম বলো, এএনএম মানে যে সাবজেক্টের বই বা যে এক্সামের জন্য যে বই, প্রত্যেকটা বইতে কিন্তু প্রত্যেকটা এক্সামের যে কোনো টপিকে সুন্দর করে সাজানো আছে। ঠিক আছে, এবং সেগুলো কিন্তু ডেসক্রিপটিভ ওয়েতেও লেখা আছে। তো এই বইগুলো কিন্তু, তাছাড়াও আমাদের রয়েছে ম্যাথ ম্যাজিক, ম্যাথ যেটা বর্তমান দিনে যে কোনো এক্সামের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। ঠিক আছে, তো এই বইগুলোকে কিন্তু তোমরা অনায়াসে পারচেস করতে পারো। কোথা থেকে পারচেস করবে? অবশ্যই মিশো, অ্যামাজন এবং ফ্লিপকার্টের কিন্তু প্ল্যাটফর্ম থেকে। ঠিক আছে, বইগুলো তোমরা নিয়ে দেখো এবং তাতে করে কি হবে না, তোমাদের কিন্তু পড়াশোনাটাকে তোমরা আরো বেশি ভালো মতো কিন্তু ঝালিয়ে নিতে পারবে। আর কোচিং সেন্টারে তোমরা যারা যারা জয়েন হতে চাও বা কোচিং সেন্টার সম্পর্কে যদি কোনো ইনফরমেশন তোমাদের দরকার হয়, তাহলে এই যে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছ 7384198320, এটাতে কিন্তু তোমরা হোয়াটসঅ্যাপ করো বা কল করে যে কোনো ইনফরমেশনে নিয়ে নিতে পারো। ঠিক আছে, বা কোনো কোয়ারিজ যদি থাকে সেটাকেও কিন্তু তোমরা ক্লিয়ার করতে পারো। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখি। আজকের 9 নাম্বার প্রশ্ন। আজকের 9 নাম্বার প্রশ্ন কি? চট্টগ্রামের পাহাড়তলিতে সাহেবদের ক্লাব আক্রমণ করেছিলেন কে? অপশন নাম্বার এতে কি দেখতে পাচ্ছ? সূর্য সেন, বিতে অনন্ত সিংহ, সিতে কি আছে? প্রীতিলতা ওয়েদ্দেদার, আর ডিতে আছে লোকনাথ বল। ঠিক আছে, তাহলে চট্টগ্রামের পাহাড়তলিতে সাহেবদের ক্লাব আক্রমণ করেছিল কে? প্রীতিলতা ওয়েদ্দেদার। কত সাল? 1932 সাল। 1932 সালের 22 সেপ্টেম্বর। ঠিক আছে, 22 সেপ্টেম্বর প্রীতিলতা ওয়েদ্দেদারের নেতৃত্বে বিপ্লবীরা কি করে? চট্টগ্রামের পাহাড়তলিতে ইউরোপীয় একটা ক্লাব ছিল সাহেবদের, সেই ক্লাবটাকে তোমার আক্রমণ করে। ঠিক আছে, ক্লাবটাকে আক্রমণ করে একজন সাহেবকে কিন্তু তারা সেখানে হত্যাও করে। প্রীতিলতা ওয়েদ্দেদার ওই দিনই মানে 1932 খ্রিস্টাব্দের 22 সেপ্টেম্বরই কিন্তু বিষ খেয়ে নিজে সেখানে আত্মহত্যা করেন।
আর বাকি যাদেরকে দেখতে পাচ্ছ মাস্টার দা সূর্য সেন বা সূর্য সেন, অনন্ত সিংহ, লোকনাথ বল, এরা সকলেই কিন্তু চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের সাথে যুক্ত। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের সাথে যুক্ত এবং সূর্য সেনই ছিল তাদের হচ্ছে নেতা। ঠিক আছে, এর নেতৃত্বে এরা কিন্তু চট্টগ্রামের অস্ত্রাগার লুণ্ঠন করেছিল। আর প্রীতিলতা ওয়েদ্দেদারের নেতৃত্বে চট্টগ্রামের পাহাড়তলিতে এক ইউরোপীয় ক্লাবে আক্রমণ চালায় কিন্তু এই সদস্যরা, এই দলের সদস্যরা। এটা ছিল আজকে 9 নম্বর প্রশ্ন। 10-এ দেখো, এই ভিডিওগুলো তোমরা নিজেরা দেখার সাথে সাথে কিন্তু ফ্রেন্ডদের সাথে অবশ্যই শেয়ার করতে ভুলো না। ঠিক আছে, তাতে করে তোমরা যেরকম ক্লাসগুলো দেখে উপকার পাবে, নিজেরা যেরকম বেনিফিট পাচ্ছ, অপররাও যাতে এই ক্লাসের সুবিধা নিতে পারে, তাদের মধ্যে কিন্তু এই ভিডিওগুলোকে শেয়ার করতে থাকো। হ্যাঁ, 10 নম্বর প্রশ্ন দেখো, 1912 সালে লর্ড হার্ডিঞ্জের ওপর আক্রমণ চালিয়েছিল কে? রাসবিহারী বসু, বসন্ত বিশ্বাস, অজিত সিং না ক্ষুদিরাম বসু? ঠিক আছে, 1912 সালে লর্ড হার্ডিঞ্জের ওপরে আক্রমণ চালিয়েছিলেন কে? অবশ্যই রাসবিহারী বসু। 1912 সালে তোমার ব্রিটিশ ভারতের যে একটা অনুষ্ঠান চলছিল, যেখানে ব্রিটিশ ভারতের রাজধানী কি করা হয়, কলকাতা থেকে নয়াদিল্লিতে বা নিউ দিল্লিতে স্থানান্তরিত করার অনুষ্ঠানে এই রাসবিহারী বসু এবং তার 3 তোমার সহযোগী, তারা কিন্তু লর্ড হার্ডিঞ্জের ওপরে তোমার আক্রমণ চালায়, তাকে হত্যা করার একটা ষড়যন্ত্র করে। এবং এখান থেকেই শুরু হয় কি তোমার দিল্লি ষড়যন্ত্র মামলা। ঠিক আছে, রাসবিহারী বসু আর তার 3 সহযোগী কি নাম ছিল? একজন ছিল বসন্ত বিশ্বাস, দ্বিতীয় জন অবোধ বিহারী, তৃতীয় জন আমির চাঁদ। ঠিক আছে, এরা সকলে মিলে কিন্তু কি করে, এরা সকলে মিলে সেই যে অনুষ্ঠানটা চলছিল, যেখানে ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে তোমার নিউ দিল্লিতে স্থানান্তরিত করা হয়, সেখানে তৎকালীন যে তোমার ভারতের ভাইসরয় ছিল লর্ড হার্ডিঞ্জের ওপরে তোমার আক্রমণ চালায়। এবং এখান থেকে শুরু হয় কি, এখান থেকে শুরু হয় দিল্লি ষড়যন্ত্র মামলা। 1912 সালে এই ঘটনা ঘটে। 1914 সালে এই ষড়যন্ত্র মামলার বিচারে বসন্ত বিশ্বাস, অবোধ বিহারী এবং আমির চাঁদ, এই 3 জন সহযোগী, এদের কিন্তু ফাঁসি হয়। এদের কি হয় না, ফাঁসি হয়। আর রাসবিহারী বসু কিন্তু আত্মগোপন করেন, মানে তোমার লুকিয়ে থাকে। ঠিক আছে, রাসবিহারী বসু নিজে আত্মগোপন করে। আর এই যে বসন্ত বিশ্বাস দেখতে পাচ্ছ, এ যে সময় এই কাজটা করে, সে তখন একজন নিতান্তই নাবালক। তো নাবালককে তো তোমার ফাঁসি দেওয়ার অনুমতি নেই, তো সেখানে কি করে, ব্রিটিশদের তরফে খাতায় কলমে এর 2 বছর বাড়িয়ে দেওয়া হয়, যাতে করে একে ফাঁসির মঞ্চে বা ফাঁসি দেওয়া যায়। ঠিক, তাহলে এই ছিল 1912 সালে লর্ড হার্ডিঞ্জের ওপর কে আক্রমণ চালায়। রাসবিহারী বসু যেহেতু নেতা, তাই তার নামটাই কিন্তু আসবে। তার পরের প্রশ্নটা দেখো, পরের প্রশ্ন কি আছে এখানে, মিরাট ষড়যন্ত্র মামলা কবে শুরু হয়? মিরাট ষড়যন্ত্র মামলা অপশন নাম্বার এতে তোমরা কি দেখতে পাচ্ছ, 1929 সাল। অপশন নাম্বার বি তে দেখতে পাচ্ছ কি, অপশন নাম্বার বি তে আছে 1942 সাল। আর অপশন নাম্বার সি তে দেখতে পাচ্ছ 1934, আর ডি তে দেখতে পাচ্ছ 1931 সাল। তাহলে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু হয় কবে? অবশ্যই 1929 সালে। কবে? 1929 সালে। এটা একটা বিতর্কিত মামলা। ঠিক আছে, এটা একটা আদালতের বিতর্কিত মামলা, যেটা 1929 সালে শুরু হয় আর শেষ হয় কবে? 1933 সালে। ঠিক আছে, 1933 সালে কিন্তু এটা সমাপ্তি হয় বা সিদ্ধান্ত হয়েছিল।
ভারতীয় রেলপথ নিয়ে তোমার যে ধর্মঘট সংগঠিত করা হয়, এর জন্য কিন্তু কয়েকজন ট্রেড ইউনিয়নিস্টকে এবং তিনজন ইংরেজকেও কিন্তু তোমার গ্রেপ্তার করা হয়। 1929 সালে এই মামলা শুরু হয়। এটা আদালতের একটা বিতর্কিত মামলা এবং এর সিদ্ধান্ত হয় 1933 সালে। ঠিক আছে, 33 সালে। ভারতীয় রেল ধর্মঘট সংগঠিত করার জন্য ভারতীয় রেল ধর্মঘট সংগঠিত করার জন্য তিনজন ইংরেজ সহ বেশ কয়েকজন কিন্তু ট্রেড ইউনিয়নিস্টকেও কি করা হয় না, গ্রেপ্তার করা হয়। এই ছিল মিরাট ষড়যন্ত্র মামলা। 1929 সাল হবে আমাদের রাইট আনসার। তারপরের প্রশ্ন দেখো। কাকে গদর পার্টি হত্যা করতে চেয়েছিল? গদর পার্টি কাকে হত্যা করতে চেয়েছিল? কিংসফোর্ড, হার্ডিঞ্জ, টেগার্ড না নর্থ ব্রুক? সঠিক উত্তর কি হবে? গদর পার্টি কাকে হত্যা করতে চেয়েছিল? হত্যা করতে চেয়েছিল কিন্তু হার্ডিঞ্জকে। অপশন নাম্বার বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, টেগার্ডের নাম আমরা কোথায় পাই? বুড়িবালামের যুদ্ধে পাই। ঠিক আছে, বুড়িবালাম নদীর তীরে যে যুদ্ধ হয়। কিংসফোর্ডের নাম আমরা কোথায় পাই? এই যে তোমার প্রফুল্ল চাকি আর ক্ষুদিরাম বসু তোমার কিংসফোর্ডকে হত্যা করতে গিয়ে ভুল করে কেনেডি সাহেবের স্ত্রী আর কন্যাকে কিন্তু তোমার হত্যা করে ফেলবে বা তাদের গাড়িতে কিন্তু বোম নিক্ষেপ করবে। ঠিক আছে, স্টুডেন্ট তোমরা আমাদের কোচিং সেন্টার এসো এবং আমাদের যে সমস্ত ফেসিলিটিস গুলো আছে এই ফেসিলিটিস গুলো কিন্তু আর অন্য কোথাও তোমরা পাবে না। তোমাদের কোচিং সেন্টার আসো এবং তোমরা কোচিং সেন্টার জয়েন করলে বুঝতে পারবে আরো কত কিছু তোমরা ভালো মতো নিজেদেরকে কিন্তু করে তুলতে পারবে। ঠিক আছে, আপকামিং এক্সাম গুলোর জন্য যে প্রিপারেশন তোমরা নিচ্ছ সেই প্রিপারেশন কিন্তু আরো বেটার হবে আমাদের সেন্টারের সাথে। এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটা 7384198320, এই নাম্বারটাতে তোমরা যোগাযোগ করো, কল করো বা হোয়াটসঅ্যাপ করো। যে কোনো ইনফরমেশন কিন্তু তোমরা এখান থেকে নিয়ে নিতে পারো। কোনো কোয়ারিজ থাকলেও কিন্তু তোমরা এখান থেকে ক্লিয়ার করতে পারো। ঠিক আছে, আর তাছাড়া আমাদের যে বইগুলো আছে বইগুলোতে কিন্তু যে কোনো টপিক সুন্দর করে কিন্তু সাজানো আছে ডেসক্রিপটিভ ওয়েতে, যেটা এখন দরকার, কারণ এখন কোশ্চেনের প্যাটার্ন কিন্তু ডে বাই ডে চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, কোশ্চেন সহজভাবে না এসে সেম কোশ্চেনই রাখছে কিন্তু কোশ্চেনের প্যাটার্নটা কোথাও গিয়ে চেঞ্জ হচ্ছে। তো তার জন্য কিছু না কিছু ডেসক্রিপটিভ, শুধু এমসিকিউ পড়ে কিন্তু আমরা সেটাকে করতে পারি না, ডেসক্রিপটিভ আমাদের প্রয়োজন। যার জন্য আমরাও এখানে যখন ক্লাস করাচ্ছি তাতে করে কিন্তু আমরা প্রত্যেকটা টপিক শুরু করার আগে তার সংক্ষিপ্ত বিবরণ বা সেই সম্পর্কিত কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস নিয়ে ডিসকাশন করার পরেই এমসিকিউ গুলো শুরু করি। ঠিক আছে, তো তোমরা বইগুলোকে আমাদের কিন্তু পারচেস করবে কোথা থেকে? মিশো, ফ্লিপকার্ট বা অ্যামাজনের প্ল্যাটফর্ম থেকে। ঠিক আছে, দেখো 13 নম্বর প্রশ্ন দেখো, বাঘাযতীন নামে কে পরিচিত ছিলেন? বাঘাযতীন নামে কে পরিচিত ছিলেন? যতীন দাস, যতীন্দ্রনাথ মুখার্জি, ওপরের কেউ নয় না যতীন্দ্র মোহন সেনগুপ্ত? তাহলে সঠিক উত্তরটা কি হচ্ছে? সঠিক উত্তরটা কি হবে বলো? যতীন্দ্রনাথ মুখার্জি। ঠিক আছে, 1915 খ্রিস্টাব্দের 9 সেপ্টেম্বর এই যতীন্দ্রনাথ মুখার্জি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, বাঘাযতীন। 1915 খ্রিস্টাব্দের 9 সেপ্টেম্বর কি হয়? উড়িষ্যার বুড়িবালাম নদীর তীরে তখনকার যে তৎকালীন তোমার ভাইসরয় ছিল, হ্যাঁ, টেগার্ড, তো সেই টেগার্ডের নেতৃত্বাধীন পুলিশ বাহিনীর সাথে বাঘাযতীন তথা যতীন্দ্রনাথ মুখার্জি এবং তার সহযোগীদের কিন্তু একটা যুদ্ধ বাধে। কি হয়? 1915 সালের তোমার 9 সেপ্টেম্বর তোমার উড়িষ্যার বুড়িবালাম নদীর তীরে
এই যতীন্দ্রনাথ মুখার্জি মানে বাঘা যতীন তথা যতীন্দ্রনাথ মুখার্জি এবং তার সহযোগীদের সাথে তখনকার যে তৎকালীন ভাইসরয় ছিল টেগার্ট, তার নেতৃত্বাধীন পুলিশের কিন্তু কি হয়, যুদ্ধ বাধে। এবং তাতে করে কিন্তু এই যে তোমার মানে পরের দিন সেই যুদ্ধের ফল যে চিত্তরঞ্জন তোমার রায়চৌধুরী, হ্যাঁ, সে কিন্তু সেখানে সেই দিনই যুদ্ধে মারা যায়। আর 10ই সেপ্টেম্বর কিন্তু বাঘা যতীন তথা যতীন্দ্রনাথ মুখার্জি মারা যায়, মানে পরের দিন হাসপাতালে তিনি মৃত্যুবরণ করে। বাঘা যতীন নামে তাহলে কে পরিচিত ছিল? যতীন্দ্রনাথ মুখার্জি। যুদ্ধ কিসের হয়েছিল? লিখে রাখো, বুড়ি বালামের যুদ্ধ। বুড়ি বালামের যুদ্ধ, যাতে এই যতীন্দ্রনাথ মুখার্জি তথা বাঘা যতীন কিন্তু প্রাণ হারায় 1915 সালেরই 10ই সেপ্টেম্বর, 10th সেপ্টেম্বর। ঠিক আছে, দেখো তারপরের প্রশ্ন, নিম্নের কোন বিপ্লবী রাইটার্স বিল্ডিং আক্রমণ করে? রাইটার্স বিল্ডিং কে আক্রমণ করে? তোমার অপশনে কি আছে? এই নাম্বার অপশনে দেখতে পাচ্ছ অনাথ বন্ধু পাজা, বিতে দেখতে পাচ্ছ যতীন দাস, সিতে আছে সুশীল কুমার ধারা, আর ডিতে দেখতে পাচ্ছ বিনয় বসু। রাইটার্স বিল্ডিং কে, এদের মধ্যে কে রাইটার্স বিল্ডিং আক্রমণ করে? অবশ্যই বিনয় বসু। ঠিক আছে, আমরা কি বলি? বি বা দি, বিনয়, বাদল আর দীনেশ। বিনয় বসু, বাদল গুপ্ত, দীনেশ গুপ্ত। ঠিক আছে, বিনয় বসু তোমার 1930 খ্রিস্টাব্দের 8ই ডিসেম্বর, কত সাল? 1930 খ্রিস্টাব্দের 8 ডিসেম্বর, এই তারিখটাতে এই বিনয় বসু, বাদল গুপ্ত আর দীনেশ গুপ্ত রাইটার্স বিল্ডিং আক্রমণ করে। শুধু আক্রমণই করে এমনটা নয়, রাইটার্স বিল্ডিং এর কারা বিভাগের যে জেনারেল ছিল, ঠিক আছে, তার নাম ছিল সিম্পসন। কি নাম ছিল? সিম্পসন। তোমরা যদি এই আগের ক্লাসটা দেখে থাকো, এখানে কিন্তু এগুলো নিয়ে, মানে আগের ক্লাসটাতে কিন্তু আমরা এগুলো নিয়ে অনেক আলোচনা করেছি। বিনয় বসু, বাদল গুপ্ত, দীনেশ গুপ্ত তোমার রাইটার্স বিল্ডিং এর কারা বিভাগের জেনারেল সিম্পসনকে কিন্তু হত্যা করে 1930 খ্রিস্টাব্দের 8ই ডিসেম্বর, এবং তারা পুলিশের সাথে অলিন্দ যুদ্ধে অবতীর্ণ হয়। ঠিক আছে, সেখানে কি হচ্ছে? বাদল গুপ্ত তো সেখানেই তোমার মারা যায়, আর বিনয় বসু আর দীনেশ গুপ্ত নিজেদেরকে আত্মহত্যা করার চেষ্টা করে। বিনয় বসু হাসপাতালে মারা যায় আর দীনেশ গুপ্তের কিন্তু ফাঁসি হয়। ঠিক আছে, এই ছিল রাইটার্স বিল্ডিং আক্রমণ। আর এই যে তিনজন দেখতে পাচ্ছ, বিনয় বসু, বাদল গুপ্ত আর দীনেশ গুপ্ত, এরা কিন্তু বেঙ্গল তোমার ভলেন্টিয়ার্স এর সদস্য। কি বললাম? বেঙ্গল ভলেন্টিয়ার্স এর কিন্তু সদস্য। পরবর্তী প্রশ্নে চলো, দেখো, ঊনবিংশ শতকের মধ্যভাগে বলছে, ঊনবিংশ শতকের মধ্যভাগে কুকা আন্দোলন কোথায় শুরু করেছিলেন? মানে কুকা আন্দোলন কোথায় শুরু হয়? এখানে তো নামটা দেওয়া নেই। ঠিক আছে, এখানে নামটা দেওয়া নেই, তো কুকা আন্দোলন এখানে কোথায় শুরু হয়? তাহলে এটা কোথায় হবে? এটা কিন্তু আমাদের হয়ে যাবে, অপশনগুলো তো দেখতেই পাচ্ছ। তাহলে এখানে কি হবে? এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে পশ্চিম পাঞ্জাব। কোথায় হচ্ছে? পশ্চিম পাঞ্জাবে। আচ্ছা, এটা ঊনবিংশ শতকের মধ্যভাগে কুকা আন্দোলন কোথায় শুরু হয়? পশ্চিম পাঞ্জাব বা পাঞ্জাবেও বলতে পারো। কত সাল? 1940
সাল, ঠিক আছে। এই আন্দোলনটা শুরু করে কে? এই আন্দোলনটা শুরু করে কুকা আন্দোলন। কুকা আন্দোলন কে শুরু করে? ভগৎ ভগৎ জওহর, ভগৎ জওহর মাল। ভগৎ জওহর মাল এই আন্দোলন কিন্তু শুরু করে। আর এই আন্দোলনটাকে পরে এগিয়ে নিয়ে গেছিল কে? বাবা রাম সিং, বা অনেক জায়গায় কিন্তু তোমরা সিংহ পেতে পারো, বাবা রাম সিং বা বাবা রাম সিংহ। কত সাল তাহলে? 1940 সাল। শুরু করে ভগৎ জওহর মাল আর শেষ করে বাবা রাম সিং। এই কুকা আন্দোলনের উদ্দেশ্য কি? কেন এই কুকা আন্দোলন শুরু হয়? তারা চেয়েছিল যে তোমার হচ্ছে শিখ ধর্মকে আরো শুদ্ধভাবে নিয়ে আসতে, এবং নিজেদের ধর্মগুরুর নাম মানে নিজেদের যে গুরু সেই গুরুর নামই তারা শুধু মুখ দিয়ে উচ্চারণ করবে, তাই এদেরকে কিন্তু নামধারীও বলা হয়। কি বলা হয়? নামধারী। কেন? কারণ এদের মন্তব্য ছিল যে শুধুমাত্র গুরুর নামই কিন্তু মুখ দিয়ে উচ্চারিত হবে। তো এই হচ্ছে কুকা আন্দোলন। পরের প্রশ্ন দেখো, স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে তোমরা কিন্তু মানে কন্ট্যাক্ট করো, হ্যাঁ, এবং সেখান থেকে কিন্তু সমস্ত ইনফরমেশনই তোমরা পেয়ে যাবে। কোনো কোয়ারিজ থাকলেও কিন্তু তোমরা ক্লিয়ার করে নাও। এই যে দেখতে পাচ্ছ 7384198320 এই নাম্বারটাতে। আচ্ছা দেখো, 1855 থেকে 1856 এই খ্রিস্টাব্দে সাঁওতাল বিদ্রোহের নেতা কে ছিল? 1855 থেকে 1856 খ্রিস্টাব্দে সাঁওতাল বিদ্রোহের নেতা কে ছিল? সিধু কানহু, ছাকারা ও বেগরা, সিধু ও ছাকারা, চোরা ও ছাকরা। তাহলে কে হবে? সঠিক উত্তর অবশ্যই হবে সিধু আর কানহু। সিধু আর কানহু ছিল কিন্তু তোমার সঠিক উত্তর। আচ্ছা, 1555 থেকে 1556 খ্রিস্টাব্দে এই যে সাঁওতাল বিদ্রোহ হচ্ছে, এই সাঁওতাল বিদ্রোহ চলাকালীন ভারতের গভর্নর জেনারেল কে ছিল? 1855 থেকে 1856 খ্রিস্টাব্দ যে সাঁওতাল বিদ্রোহ হয়, তৎকালীন তোমার ভারতের যে গভর্নর জেনারেল তিনি কে হবে? গভর্নর জেনারেল লর্ড ডালহৌসি। লর্ড ডালহৌসি কিন্তু ছিল তৎকালীন ভারতের গভর্নর জেনারেল, যেই সময় সাঁওতাল বিদ্রোহ হয় 1855 থেকে 1856 খ্রিস্টাব্দ। তারপরে দেখো 17 নম্বর প্রশ্ন, নীলদর্পণ নাটকের রচয়িতা কে? নীলদর্পণ নাটকের রচয়িতা। অপশন নাম্বার এতে কি দেখতে পাচ্ছ? হরিশচন্দ্র মুখার্জি। অপশন নাম্বার বি তে দেখতে পাচ্ছ দীনবন্ধু মিত্র। সি তে দেখতে পাচ্ছ শিশির কুমার ঘোষ। ডি তে দেখতে পাচ্ছ রামগোপাল ঘোষ। নীলদর্পণ নাটকের রচয়িতা কে হবে? অবশ্যই আমরা জানি দীনবন্ধু মিত্র। দীনবন্ধু মিত্র কিন্তু হবে সঠিক উত্তর। আচ্ছা, হরিশচন্দ্র মুখার্জির যে পত্রিকাটা সেটা কি? হিন্দু প্যাট্রিয়ট। হিন্দু প্যাট্রিয়ট। শিশির কুমার ঘোষেরটা কি? শিশির কুমার ঘোষের কিন্তু আনন্দবাজার পত্রিকা। না, এটা অমৃতবাজার পত্রিকা হবে। রামগোপাল ঘোষের কোনো পত্রিকা আছে বা রামগোপাল ঘোষ সম্পর্কে যে কোনো ইনফরমেশন থাকলে তোমরা কমেন্ট বক্সে জানাও, ঠিক আছে? মানে তোমরা কি জানো সেটা কিন্তু রামগোপাল ঘোষ সম্পর্কে সেটা কমেন্টে এসে জানাও। আঠারো নম্বর প্রশ্ন দেখো, বিরসা মুন্ডা কোথাকার ছিলেন? বিরসা মুন্ডা। বিরসা মুন্ডা কোথাকার ছিল? ঝাড়খণ্ড, উত্তরাঞ্চল,
ছত্তিশগড় না মুন্ডারাজ? বিরসা মুন্ডা কোথাকার ছিল? বিরসা মুন্ডা কিন্তু ছিল ঝাড়খণ্ডের। মুন্ডাদের বিদ্রোহের নেতা বিরসা মুন্ডা, তিনি ছিল কিন্তু ঝাড়খণ্ড। ঠিক আছে, উত্তরাঞ্চল নয়, ছত্তিশগড় নয়, আবার মুন্ডারাজও কিন্তু এখানে হবে না। তারপরে দেখো, কুকা আন্দোলন কে প্রতিষ্ঠিত করেছিল? কুকা আন্দোলন কে প্রতিষ্ঠিত করে? তোমার অপশন কি আছে? গুরু রামদাস, গুরু নানক, গুরু রাম সিং না গুরু গোবিন্দ সিং? তাহলে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর কিন্তু হবে গুরু রাম সিং। ঠিক আছে, গুরু রাম সিং। গুরু রাম সিং তোমার কিন্তু এই কুকা আন্দোলন প্রতিষ্ঠা করে। এই যে বললাম গুরু রাম সিং বা গুরু রাম সিংহ, তাহলে ইনি হচ্ছেন শিখ দার্শনিক এবং তোমার কিন্তু সংস্কারক। গুরু রাম সিং বা রাম সিংহ বা অনেক জায়গায় বাবাও তোমরা পেতে পারো, তিনি কিন্তু শিখ দার্শনিক এবং সংস্কারক। এবং ইনি প্রথম ভারতীয়, মানে গুরু রাম সিংহ বা গুরু রাম সিং, ইনি হচ্ছে তোমার প্রথম ভারতীয় যিনি অসহযোগিতা এবং ব্রিটিশদের পণ্যদ্রব্য ও পরিষেবাকে কিন্তু রাজনৈতিক একটা অস্ত্র হিসেবে ব্যবহার করেছিলেন। গুরু রাম সিংহই হচ্ছে প্রথম ভারতীয় যিনি অসহযোগিতা এবং ব্রিটিশদের পণ্যদ্রব্য এবং পরিষেবা এটাকে কিন্তু রামসিংহ রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করে। আর অপশনে কি দেখতে পাচ্ছ? গুরু রামদাস। শিখদের যে 10 জন গুরু ছিল তার মধ্যে গুরু রামদাস হচ্ছে চতুর্থ স্থানে রয়েছে বা চতুর্থ শিখ গুরু। চতুর্থ শিখ গুরুর নাম গুরু রামদাস। গুলিয়ে ফেলো না, কারণ গুরু রাম সিং আলাদা, গুরু রামদাস কিন্তু আলাদা। গুরু নানক আমরা জানি ইনি প্রথম শিখ গুরু। গুরু গোবিন্দ সিং ইনি দশম শিখ গুরু। ইনি কি? দশম শিখ গুরু। ঠিক আছে, চলো আজকের লাস্ট প্রশ্ন দেখব, 20 নম্বর। দেখো, সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেসের সভাপতি কে ছিল? সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেসের সভাপতি ভি গিরি, টি নেহেরু, এ ডাঙ্গে না লালা লাজপত রায়? এটা কিন্তু হয়ে যাবে আমাদের লালা লাজপত রায়। সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেস তার মানে কি? অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস, শর্ট করলে AITUC, অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস। এটা কিন্তু আমাদের ভারতের প্রাচীনতম ট্রেড ইউনিয়ন ফেডারেশন। যদি বলে ভারতের প্রাচীনতম ট্রেড ইউনিয়ন
ট্রেড ইউনিয়ন ফেডারেশন কোনটি? তখন কিন্তু বলতে হবে অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস। ভারতের প্রাচীনতম ট্রেড ইউনিয়ন ফেডারেশন হচ্ছে এটা। আর তার সভাপতি কাকে নির্বাচন করা হয়? লালা লাজপত রায়কে। কত খ্রিস্টাব্দ? 1920 খ্রিস্টাব্দের 31শে ডিসেম্বর। 1920 খ্রিস্টাব্দের 31শে কিন্তু ডিসেম্বর, হ্যাঁ 31শে ডিসেম্বর। আর এই যে অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস, এটা কিন্তু আমাদের কমিউনিস্ট পার্টির সাথে যুক্ত। তাহলে ভারতের প্রাচীনতম ট্রেড ইউনিয়ন ফেডারেশনের নামও তোমরা পেয়ে গেলে, AITUC, অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস। তার সভাপতি নির্বাচিত হয় কে? লালা লাজপত রায়, প্রথম সভাপতি 1920 খ্রিস্টাব্দের 31শে ডিসেম্বর। এবং এই যে কংগ্রেস তোমার অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস দেখতে পাচ্ছ, এটা কিন্তু কমিউনিস্ট পার্টির সাথেও যুক্ত। তো এই ছিল আজকে আমাদের এই বিষয়ের উপরে 20টা প্রশ্ন। ঠিক আছে, তাহলে পরের দিন আমরা আরো কিন্তু এই বিষয়ের উপরে প্রশ্ন নিয়ে আসব। তোমরা এই ক্লাসগুলোকে দেখো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর আমাদের কোচিং সেন্টার জয়েন করো। টিল দেন টেক কেয়ার। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার কিন্তু নেক্সট ক্লাসে।